আলাইকুম শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ। লেখনীতে জান্নাত চৌধুরী। পর্ব 31। নিস্তব্ধ পুরো হলরুম, কারো মুখে কোনো শব্দ নেই। হঠাৎ যেন এক অদৃশ্য ভার চেপে বসেছে ঘরের ওপর। সবার চোখ এক জায়গায়। রত্না চৌধুরী হলরুমের এক পাশে দাঁড়িয়ে আছেন তিনি। চোখে আগুন, মুখে রাগের ছোঁয়া, ঠোঁট দুটো কাঁপছে হালকা, নাক দিয়ে বেরিয়ে আসছে গরম নিঃশ্বাস, একদম যেন ফোঁস করেই ফোনা তোলা সাপের মতো। তার চোখের চাহনি যেমন ভয়ঙ্কর, সবকিছু অসভ্য। ইতর ছেলে পেটে ধরেছে। পুরো ঘর ভর্তি মানুষের সামনে ইজ্জতের মুড়ি মাখা বানিয়ে দিলি রে। রাগে গজগজ করতে করতে দাঁতের দাঁত চেপে কথাগুলো বলছেন তিনি। একদম ঠিক মাদার ইন্ডিয়া, তোমার সো কল্ড মাল পোয়া মানে ভাইয়ের পোলা ছাড়া আমরা সকলেই ইতর। এই যেমন ধরো, ভাই হলো অসভ্য, রোজাও হলো অসভ্যের মেয়ে, আমি হলাম ইতর। তা তোমার দুধে ধোয়া তুলসী পাতা সিরাপখানি কোথায়, ডাকো একটু। তার গোবর মুখ না মানে চাঁদ মুখ খান দেখি, কলিজাটা ঠান্ডা করি। ভবিষ্যতে ওর কবর তো আমাকেই বানাতে হবে। কবর মানে ও থুকু, ভুল করে কবর বলে ফেলেছি। ওইটাতে হবে কাপড়, মানে বিয়ের শেরওয়ানি আর কি। সামনে মুখ চেপে হাসছে সকলে। রায়হান চৌধুরী হাসতে হাসতে পায় কাশি উঠে গেছে। রিধিমা দ্রুত এগিয়ে গিয়ে পানি দেয়। বড্ড পেকেছ দেখছি। তা পাকবে না, গাছ যেমন ফল তো তেমনই হবে, তাই না? ছোট মা বলো। একদম সঠিক ব্রো। নির্ণয়ের বলা কথাটা টেনে টেনে উত্তর দেয় রিয়ান, মুখে খুশির ঝলক। পুরো হলরুমে যেন কোনো সিনেমা চলছে, আর সকলে বসে মজা লুটছে। কাঁদো কাঁদো গলায় রত্না চৌধুরী বললেন, বংশের বড় শয়তান যেদিকে যায় বাকিগুলো একই পথে হাঁটে, তা নিজের চোখেই দেখছি। কি দেখছো আম্মু? আমার পোড়া কপাল। ওমা, তোমার কপাল কিভাবে পড়েছে? মেডিসিন লাগিয়ে দিব? আল্লাহ, ডাক্তার, অ্যাম্বুলেন্স, হসপিটাল। কে কোথায় আছো? জলদি উড়ে আসো। আমার মাকে আইসিইউতে ভর্তি করো। স্যাভলন দিয়ে ব্যান্ড পরিষ্কার করো। দূর। রিয়ানের বলা প্রতিটি কথা যেন সূচের মতো বাজছে রত্না চৌধুরী শরীরে। তিনি আর তর্কে না পেরে দ্রুত পায়ে গটগট করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যান। রত্না চৌধুরী স্থান ত্যাগ করতে নিঃশ্বাস চেপে রাখা পুরো ঘরে হাসির রোল পড়ে যায়। এক একজন প্রায় হাসতে হাসতে উল্টে পড়ছে। কেউ সোফায় গড়াগড়ি খাচ্ছে, কেউ পিছনে ফিরে মুখ ফুসকে হাসছে। কেউ চাপা রেখেছে তার হাসি, আবারও কেউ রীতিমতো চেয়ার ছেড়ে নিচে পড়ে গেছে হাসতে হাসতে। সকলের হাসিতে রিয়ান কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, যা বাবা, কি করলাম এমন? আমি তো শুধু মায়ের জন্য আইসিইউ রেডি করতে বলছিলাম আর কি। হঠাৎ কান টানে অনুভব করতে ব্যথায় কোকড়িয়ে ওঠে রিয়ান। ঘুরে উল্টে হাতের মালিককে খুঁজতে নজরে আসে নাজমা চৌধুরী। আহা বড় মা, লাগছে কিন্তু। আমি এখন বড় হয়ে গেছি। মানে আমি একটা সোলেমান আর কি। তোর আবার মান সম্মান খুব ফাজলামি হয়েছে না? মার পেছনে এভাবে লাগিস কেন শুনি? বড় মা, আমার দাদু ভাইয়ের ব্যথা লাগছে তো। ছাড়ো তো, বাচ্চা ছেলে। এই বয়সে মজা না করলে কবে করবে শুনি? রওশনা চৌধুরী আদরের কথায় রিয়ান কান ছেড়ে পাশে দাঁড়ায় নাজমা চৌধুরী। কান ছাড়া পেতে নিজের হাতে লুকিয়ে পড়ে রিয়ান। এই না হলে আমার ডার্লিং, আই লাভ ইউ সুইটহার্ট উম্মা। দূরে গিয়ে মরজা, খালি আমার বইয়ের উপর নজর। চলো তো গিয়ে আমরা বরং ঘরে গিয়ে বসি। রিয়ানের করা কর্মকাণ্ডে জেলাস হয় রায়হান চৌধুরী। অতি দ্রুত বইয়ের হাত ধরে হাঁটা লাগায় নিজের ঘরের দিকে। নাজমা চৌধুরী আর দাঁড়িয়ে থাকে না, সিঁড়ি বেয়ে উপরে চলে যায় নিজের ঘরে। এতক্ষণে একটু শান্তির দেখা পেল। সকলে বিদায় হতে সোফায় গা এলিয়ে হাফ ছাড়ে রোজা। এতক্ষণে যেন কেউ জোর করে মুখে টেপ পেঁচিয়ে দিয়েছিল, মাত্রই সে খোলা পেয়েছে। শান্তিতে একটু কার্টুন দেখবে ভেবে যেই না টিভি রিমোট হাতে নিবে, ঠিক তখনই এক শান্ত কণ্ঠে থমকে যায় সে। কেউ যদি একটু কফি খাওয়াতো তাহলে হয়তো আমার শরীরে শক্তি পেতাম, আপাতত আমি দুর্বল। পুরো ঘর যেন থমকে গিয়ে সকলে গোল গোল আলুর মতো চোখ করে তাকিয়ে আছে নির্ণয়ের দিকে। তারা ভাবছে আসলে কি ঠিক শুনেছে তারা? রোজার দিকে যেন কোথাও হারিয়ে গেছে। মুষ্টিবদ্ধ রিমোট থমকানো দৃষ্টির চোখে। হোয়াট? আই নো আমি হ্যান্ডসাম, তাই বলে সবাই চোখ দিয়ে গিলে খাবি? এটা কোন যুক্তির কথা? হ্যাঁ,
মাত্রই পানিতে এক চুমুক দিয়েছিল রিয়ান। নির্ণয়ের কথায় যেন পানি তার নাকে মুখে উঠে বেচারা কাশতে কাশতে শেষ। ধ্যান ভাঙে সকলে। রিধিমা এগিয়ে গিয়ে মাথায় ফু দিতে থাকে রিয়ানের। রোজ। নির্ণয়ের ডাকে রিয়ানের থেকে চোখ সরিয়ে আবারও নির্ণয়ের দিকে তাকায় রোজা। চোখে মুখ কুঁচকে ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উত্তর দেয়, কি? অনলি 5 মিনিট সময়। ছুটে গিয়ে দৌড়ে কফি বানিয়ে আনবি। আমি পারবো না। 3, 2, 1 ইয়োর টাইম স্টার্ট নাও। হ্যাঁ পারবো না বলছি তো। ব্ল্যাক কফি উইথআউট সুগার। ও ভাইজান। রোজার ডাকে চেয়ার থেকে এদিক ওদিক তাকাতে থাকে রিয়ান, যেন এই দুনিয়ায় নেই। কি হচ্ছে কেন হচ্ছে কিছুই তার কানে আসছে না। এদিকে রোজা কাঁদো কাঁদো ফেস করে মায়া হয় রিধিমার। এগিয়ে এসে বলছি ভাইয়া রোজ থাক, আমি বরং। বাকি কথা শেষ করার আগেই চোখ পাকায় নির্ণয়। মাঝপথে থামিয়ে দেয় রিধিমাকে। চোখে অসময় ফেস বানিয়ে ওঠে। দাঁড়ায় পা এক ঝাড়া মেরে হেঁটে যায় কিচেনে। বেশ কিছু সময় পর কফি হাতে আবারও হলরুমে ফিরে আসে রোজা। সকলে যেন তার অপেক্ষায় ছিল। একটু একটু স্লো মোশনে হেঁটে হেঁটে নির্ণয়ের কাছে এসে দাঁড়ায় সে। হাতে থাকা ব্ল্যাক কালার কফির কাপ এগিয়ে ধরে নির্ণয়ের সামনে। নিন ধরুন। তা কয় ফোঁটা বিষ মিশিয়ে এনেছিস আমাকে মেরে আমার সব সম্পত্তির মালিক হতে? ভরকে যায় রোজা। সকলে সে কথাই রয়েছে। একটা দেখতেই এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থান পর্যবেক্ষণ করে নেয় সে। সে তো তার বাসায় আছে। তবে এইটা কি শুনলো? ঠিক শুনলো নাকি নিশ্চিত তা সে বুঝতে পারছে না। সঠিকটা বুঝতে নির্ণয়ের দিকে তাকিয়ে রয়েছে রোজা। ভরকে যায় রোজা। আসলে সে কোথায় রয়েছে এটা দেখতেই এদিক সেদিক তাকিয়ে নিজের অবস্থান পর্যবেক্ষণ করে নেয়। না, সে তো তার বাসায় আছে। তবে এটা কি শুনলো? ঠিক শুনলো নিশ্চিত হতে নির্ণয়ের দিকে তাকিয়ে থাকে। বল, কয় ফোঁটা দিয়েছিস আমায় মারতে? 20 না, হারপিক দিয়েছি 3 ফোঁটা। মরবেন না, একটু পেট জ্বলবে এই আর কি। এখন খাবেন নাকি ফেলে দিব? আগে একটু খেয়ে দে। কি? আরে কফি আগে তুই একটু খা। তোর বিন্দু পরিমাণ বিশ্বাস নেই কি দিয়েছিস। রাগে দুঃখে রোজা এক চোখে থুতু দিয়ে কাঁদতে ইচ্ছে করছে। দাঁত কিরমির করতে করতে চুমুক দেয় কফিতে। তবে মুখে নিতে চোখ দুটো অটোমেটিক বড় হয়ে যায়। কোনো মতে ঢোক গিরে চেঁচিয়ে ওঠে, ইয়ে তিতা। ছো মেরে রোজার হাতে কফি কেড়ে নেয় নির্ণয়। যেন বেশি দেরি হলে তার ভাগ্যে এই কফি জুটবার নয়। এক চুমুকে শেষ করে পুরো কফি। সকলেই যেন হাঁ করে তাকিয়ে আছে নির্ণয়ের কর্মকাণ্ডে। ভাই আস্তে খা, গলায় আটকে মরবি তো। আয়নের কথায় ততক্ষণে উত্তর দেয় না নির্ণয়। পুরো কফি শেষ করে বলে ওঠে, অমৃত। এত মজার কফি আমি জীবনেও খাইনি। আমি ধন্য হলাম। আমার প্রশংসীয় মহারাজা এবার অনুমতি দিলে আমি আসি। এত যাই করিস কেন? ঘরে নিশ্চয়ই কেউ বসে নেই তোর জন্য? বিরক্ত হয়ে এগিয়ে আসে রোজা। মুখে পুরোটাই ঝুলিয়ে দিয়েছে সে। জি বলুন। একটু ঘাড় ম্যাসাজ করে দে। ভীষণ ব্যথা করছে। খেতে দিলে শুতে চায়। তাকে কটমট করে রোজা। একরাশ বিরক্তি যেন তার সর্বশরীর দখল করে নিয়েছে। নাক দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। আমি আবার শুয়ে খেতে ভীষণ এনজয় করি। তুই বললে আমি ঠিকভাবে অন্যভাবেও খেতে পারি। নিউ পজিশন, নিউ স্টাইল। টু মাচ এনজয়, টু মাচ নির্লজ্জ। বাঁকা আসে নির্ণয়। ঠোঁট গলিয়ে পড়া অসম্ভব সুন্দর সে হাসি যেন আজ আর আড়াল হলো না রোজার চোখে। মুগ্ধ হয়ে তাকিয়ে রয় সে। পুরো নিস্তব্ধ ঘর। মুহূর্তে শিরশির এক হাওয়া বয়ে যায় পুরো ঘর জুড়ে। শীতল করা একটা অশান্ত মন। দে না রোজ, দেখ কি ভীষণ ব্যথা করছে। মলো, যা ঢং দেখলে আর বাঁচি না। আমি ফ্রিতে কোনো কাজ করি না নির্ণয় ভাই। জানতাম, স্বার্থপর যে। সে তুমি যাই বলো, কাজ করে দিতে হলে পারিশ্রমিক আমার চাই। তা কি চাই শুনি? আউটিং। দুটো কণ্ঠ যেন একসাথে খুশিতে গদগদ হয়ে চেঁচিয়ে থমথম খায় নির্ণয়।
ত্রিধা মুখে হাত চেপে ধরে। নিনয় এবার ত্রিধার আরেকবার রোজার দিকে তাকাচ্ছে। আর কি? হাজির বিরিয়ানি খাওয়াবেন, শুধু এতটাই? ব্যাস এইটুকুই? হ্যাঁ। আমাকে কি তোর ফকিনি মনে হয়? আমি চাইলে স্ট্রবেরি চকলেটও নিতে পারিস। আই নো ইউ লাইক স্ট্রবেরি। ইস কি রোমান্টিক। ত্রিধার কথায় মনোযোগ ক্ষুণ্ণ হয় সকলের। এতক্ষণ পুরো নাটকগুলো যেন মনোযোগ দিয়ে দেখছে তারা। নীলকুঞ্জের আসর দূরে কোথাও তেমন ভাবে বেড়ানো হয়নি তাদের। যাক, এবার প্ল্যান সাকসেস। আজকেও রাজি হলো না বলে, নয়তো স্ট্রবেরি চকলেট কেনার টাকা আমারও কম ছিল না। আহারে ও লেলে, ওরে গুদু গুদু বাচ্চালে, খাবে? আমার চিবাজ মনে করে ধরেছে তো। আর কে? যা, আমারও এই 40 খাই। বিশ্বাস করো, তোর 40 পেট পুড়ে খাবো। মজো কেনার টাকা না হয় নাই আমি দিলাম। ডেনে পচা পানি খা তেলাপোকা। আহ, তেলাপোকা। ত্রিধার মুখে তেলাপোকা শুনে চেঁচিয়ে ওঠে রোজা। মুহূর্তে ঘর কাঁপিয়ে দেয় গলার আওয়াজ দিয়ে। রিয়ান দুহাতে চেপে ধরে নিজের কান। সকালে অবাক, কি হয়েছে বুঝতে চাইছে। আর তেলাপোকা দেখে ভয় পাওয়া আমার বিষাক্ত নাগিন। আস্তে করে চিল্লাও শোনা, এখানে রোম্যান্স নাই, গল্প চলছে। তোমার আওয়াজ তো বদ্ধ ঘরের কে মানায়। নিনয় ভাই, হো হো করে হেসে ওঠে সকলে। রোজা যেন বেশ লজ্জা পেয়ে যায়। কারোর সাথে কোনো কথা না বলেই বড় বড় পা ফেলে রুমের দিকে পা বাড়ায় সে। ভোর সকালেই যেন আজ ভীষণ অন্যরকম। সূর্যটা ধীরে ধীরে যেন নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আকাশের কোণে ছড়িয়ে আছে সোনালি আভা। পাখিরা একটানা ডাকছে। চারপাশ যেন নিস্তব্ধ এক আশীর্বাদ মতো লাগছে। প্রকৃতি আজ যেন নতুন করে বিশ্বাস করে নিচ্ছে। সকাল সকাল যেন রোজা ঘরের ওপর রয়ে গেছে বেশ বড়সড় এক ঝড়। কাবার থেকে একটা ড্রেস মাটিতে ছুঁড়ে একটা বিছানায় ওপর কালার ম্যাচিং করতে বসেছে রোজা। তবে কাপড়ের মাঝেও পছন্দসই খুঁজে পাচ্ছে না সে। একটা একটা করে গায়ে জড়িয়ে আবারও ছুঁড়ে মারছে দিক সেদিক। মাত্রই ঘুমে আড়মোড়া ভেঙে ঘর থেকে বেরিয়ে আসে রিয়ান। চোখে মুখে এখনো ঘুমের ছাপ, শরীরে ক্লান্তির ঢেউ। কিন্তু রোজার ঘরের সামনে এসে হঠাৎ পা থেমে যায় তার। ভেতর থেকে আসছে অসংলগ্ন কিছু আওয়াজ। একটু কান পেতে বোঝার চেষ্টা। রোজা একা একা কিছু বলছে না। যা বাবা, পাগল টাগল হয়ে গেল নাকি? নিজে নিজে বকবক করছে রোজা। পর্দা সরিয়ে সরু ভেতরে একটু উকি দেয় রিয়ান। তবে ঘরের অবস্থা দেখে মাথায় হাত। আশেপাশে না তাকিয়ে ঘরে ঢুকে রোজা এক টোকা দেয় সে। সকাল সকাল তাকে ভূতে আছর করেছে নাকি? মাথায় ব্যথা অনুভব হতে উল্টো ঘুরে যায় সে। পেছনে ঘুরে রিয়ানের বিছানায় বসতে বসতে আবারও জিজ্ঞেস করে, কি হয়েছে, কি সমস্যা? একবার শুধু বল, তুই সব সমাধান করে দিব। আসছে, আমি পারছি না, তুই পারবি। ঢং বলেই দেখ, লাগবে না শর্ত। ওকে ভালো সাহায্য করতে চাইছিলাম, লাগবে না যখন চলেই যাই। কথা শেষ করে রিয়ান উঠে দাঁড়াতে দরজার দিকে হাঁটা দেয়। রোজা তখন বসা। কিছুটা এগিয়ে যায় রিয়ান, তবে পেছন থেকে মৃদু কণ্ঠে বলে ওঠে, ও ভাইজান। উল্টো ঘুরে আবার রোজার দিকে তাকায় সে। ঠোঁটে বাঁকা হাসি, কণ্ঠে নাটকীয়তা এনে বলে, কান খোলা আছে, বলতে থাক, আমি শুনছি। বলছিলাম, চুলায় মাংস কষিয়ে পানি দিয়ে 20 মিনিট রান্না করে যে কালার আসে, সেই কালারের চুড়িদারের সাথে কি কালার ওড়না ভালো লাগবে বলো তো? থমথম খেয়ে যায় রিয়ান। আবারও কেমন প্রশ্ন। বেশ কিছু সময় ভাবছে সে। হঠাৎ টিউবলাইট জ্বলে ওঠে তার মাথায়। হাতে চুটকি বাজিয়ে বলে, মাংস দিয়ে ভাত খেলে হাগু করার পর সেটার কালার আসে, ওই কালারের ওড়না একদম পারফেক্ট হবে। বাবা কে বাত হে, এত সুন্দর কালার সেন্স তোমার। জুতার লেবেল দেওয়া উচিত ভাইজান। একদম নির্ণয় ভাইয়ের মতো হইছো।